লন্ডনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এর মধ্যে। সবচাইতে বড় কালসাপ হচ্ছে আসিফ নজরুল এবং মনির হায়দার। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত, দর্শক জানিয়ে দেব এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখবেন। দর্শক, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের কি এমন বৈঠক হয়েছে যে বৈঠকে সারা বাংলাদেশ তরফার সৃষ্টি হয়েছে, তাই সেই বৈঠকের বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ নিউজটি। তাই কেউ এড়িয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনি মিস করতে পারেন। দর্শক, তাহলে কি তারেক যে কি বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন, নাকি ডক্টর ইউনূস সাহেব, নাকি আওয়ামী লীগ আবার হাল ধরবেন, তাই থাকছে বিস্তারিত। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। যুক্তরাজ্যের লন্ডনে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়েছে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত মোহাম্মদ ইউনূস এই হোটেলেই অবস্থান করছেন। বৈঠক ঘিরে হোটেলের আশেপাশে অবস্থান নিয়েছেন প্রবাসী বাংলাদেশি এবং যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এ মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকে দেশের নির্বাচন, রাজনীতি, সংস্কার, বিচার এবং আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বিস্তারিত। সারা দেশ তাকায় আছে তারেক রহমান আর প্রফেসর ইউনূসের বৈঠকের দিকে, আমিও তাকায় আছি। কিন্তু এই বৈঠকে কি হইবার পারে, কি আলাপ হইবার পারে, কে কি করবার পারে, আমি যেহেতু দুইজনই ঘনিষ্ঠভাবে চিনি আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, তাই আমি উনাদের আলাপগুলো কি কি হইবার পারে সেটার কাছাকাছি অনুমান করে ফেলবার পারবো। বাংলাদেশে খুব অল্প মানুষ আছে যারা প্রফেসর ইউনূসের সাথেও কাজ করেছে, আবার তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে অ্যাক্টিভিজম করেছে। আমি এটা করেছি একটা নির্দিষ্ট সময়ে খুবই ঘনিষ্ঠভাবে, তাই আমার অনুমান খারাপ হবে না। দুইজনের চিন্তা পদ্ধতি আমার জানা আছে। এই মিটিং এ যদি তারেক রহমান আর প্রফেসর ইউনূসের আলোচনা ফলপ্রসূ না হয়, তাইলে বাংলাদেশের কপালে খারাপই আছে। বাংলাদেশের ভবিষ্যৎ সত্যিকারই চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, তা হচ্ছে খালেদা জিয়া ম্যাডাম নিজে এই অচল অবস্থা কাটাইতে ইন্টারভেন করেছেন। তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিচ্ছেন। যদিও খালেদা জিয়ার উপদেষ্টা এই ইন্ডিয়ার মাল, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট, তার দিয়েই যাইতেছে। শুনেন কি কয় মালডা। ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারায় ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালায়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। শুনেছেন? উনি কইতেছেন প্রফেসর ইউনূস প্লেন চালায় গেছে লন্ডনে। ইউনূস সাহেব প্লেন চালাইতে পারেন, যায় না, ভালো লাগতেছে তার, তাও 12 ঘন্টা পর্যন্ত। সম্ভবত পাইলটের উপরে আস্থা রাখতে পারেননি প্রফেসর ইউনূস, তাই নিজেই চালানো শিখে নিছেন। বুড়ার আগ্রহ আর স্ট্যামিনা দেখেন। উনার হাতেই তো বাংলাদেশ নিরাপদ, তাই না? ইনকা 12 ঘন্টা যদি প্লেন চালে যাবার পারে লন্ডনে, তাহলে তো উনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এত কিছু করে প্লেন চালানো শিখে নিছে। আর কোন রাষ্ট্রপ্রধান আছে 12 ঘন্টা প্লেন চালাইতে পারবে? তো ম্যাডাম যেটা বলছে বিএনপি স্থায়ী কমিটি প্রফেসর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়াইতে, তো আমরা তো সবাই তাই বলতেছিলাম, তাই না? বিএনপির নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে, তাই না? যাই হোক, আরো মজার আলাপ আছে, আসেন মূল আলাপ শুরু করি। মিটিংটা কেঙ্কা হবি। তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্রভাবে আস্তে আস্তে কথা বলেন, কখনো উত্তেজিত হন না। এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন, তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এইটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয়, এইভাবে বলেন। আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কারো কাছ থেকে শোনা না। মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন। প্রফেসর ইউনূস হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজভাবে বলতে পারেন, দেখেছেন না আপনারা? উনি ডিটারমাইন্ড হয়ে কথা বলেন। উনাকে আপনারা তো দেখেছেন গত 10 মাসে, উনি যুক্তি তুলে ধরলে সেটা খণ্ডানো প্রায় অসম্ভব। উনি নানা চিন্তা করে একটা
চমৎকার খণ্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরে। এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য, তাই না? কি চাইবেন? আমার মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন। এখন দেখেন, খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হইলে ভালো হবে। এইবার বলেন তো, বিএনপির জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো, এটা কে কইছে? কে কইছে প্রথমে? আমি, এই শর্মা বলছে, 2 টাকার ইউটিউবার। আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপির জন্য সবচেয়ে ভালো হবে। কর্মীদের কি বলে উদ্বুদ্ধ করা যাবে? কেন ডিসেম্বরে সব ইলেকশনে বিএনপি গোয়ারা হারিছে? কেন ডিসেম্বরের নির্বাচনের মাঠ আওয়ামী লীগের? এই ডিসেম্বরে বুদ্ধিটা ওরা কে দিছিল বিএনপি? বলেন তো। এটিতে দেখা দেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ আর লজিক কেমনে দিছিলাম আর কবে দিছিলাম, এটা দেখান না। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে? কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় না। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে। নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন। বিএনপির 2টা ল্যান্ডমার্ক নির্বাচন, 2টাই ফেব্রুয়ারিতে। তো ম্যাডাম তো আমার বিবেচনায় যেটা উত্তম পছন্দ ছিল সেটাই কইলেন, তাই না? আর আপনারা কি করলেন? একদিন ধইরা স্লোগান বের করলেন, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ডিসেম্বর। এই যে দেখেন, তো ডিসেম্বরে নির্বাচন হইল। এখন যে ফেব্রুয়ারি চাইতেছেন, এখন যদি বলে কেউ যে কেন ডিসেম্বরে চাইছিলেন, উত্তর আছে কোন? হ্যাঁ, এখন ফেব্রুয়ারির পক্ষে যুক্তি দিবেন, তো ডিসেম্বরে কেন চাইছিলেন? দেখেছেন পলিটিক্সে কেমন চাপা মায়ের কোন দিক দেখায়া যান? উত্তর দিতে পারবেন না। এত বড় দল, এতগুলো বড় বড় মাথা, দলের স্ট্র্যাটেজিস্টরা নাকি এক একজন কম করে হলে 3টা করে পিএইচডি করা আছে। তো এই সিম্পল স্ট্র্যাটেজি করে ফেললেন না? হ্যাঁ, এত বুদ্ধিজীবী আপনাকে রে। ম্যাডাম অসুস্থ শরীরে যে সজীব চিন্তা করতে পারেন, এটা আপনারা কেন পারেন না? এটাই হইতেছে আপনার বিএনপির প্রেজেন্ট নেতৃত্বের ব্যর্থতা। মাইনা নেন। আমি আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু মনে করায় দিতে চাই যে এই মিস্টেকটা আপনারা করতেন না যদি একটা টকিং টার্ম রাখতেন আমাদের সাথে। আমাদের তো শত্রু হিসেবে চিহ্নিত করলেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত, বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা। সারা দেশের দৃষ্টি ওদিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার বলছি, কারণ এই দুইজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয়, সেটা কিছু মানুষের সমস্যা লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, অসন্তুষ্ট হবেন। সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, আমরা আপাতত, আমি আবারও বলছি, আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই। কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই, এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে, আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি, একটু পুরোটা শুনে রাখি আমরা। লন্ডন, 13 জুন 2025। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি, এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে। সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে। অনেক জায়গায় একটা তারিখও আসছে, আমরা সরিয়ে রাখি। সো আমরা এটা ধরেই আলোচনাটা করি, কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না। আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন, অফিসিয়াল রিয়াকশন, আনঅফিসিয়াল রিয়াকশন সব কিছু মিলিয়ে বলা যায়
এপ্রিলের নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না, এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি, তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে, তাতে বোঝা যায় এই ধরনের একটা সমঝোতা হয়েছে। আমরা এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যাই। তো তাহলে এই ঘটনাটা ঘটছে। আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন, একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন, আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান ব্যক্তি, তারা বসতে চেয়েছেন, এটা ইটসেলফ ইজ আ ভেরি গুড নিউজ। কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে, আই রিপিট, সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল, এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন, একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল। সৌভাগ্য যে এটা শেষ হয়েছে, এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই। আমাদের ঝুঁকি কি আছে, আমি আসবো সেই জায়গায়। কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে, তিনি তো এপ্রিলের কথা বলেছেন। আমি ধারণা করি তাকে কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন, এটা এখন কেন করবেন, আপনার তো একটা প্রেস্টিজ আছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে। কিন্তু আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে ডক্টর ইউনূসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না। তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে, সেই জায়গায় তিনি সরে আসায়ও কিছু আসে যায় না। তার চাইতে জরুরি কথা, আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে, এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো এবং সামনে যদি একটা ইলেকশন থাকতো যেটা ফেয়ার হবে, সেই রাজনৈতিক সরকারটা আসলে এই যে বিরোধী দলের চাপে, তখন তো বিএনপি বিরোধী দল হতো, চাপের ফলে নির্বাচন যেখানে করতে চেয়েছে সেখানে করতে না পেরে চলে এসছে, এই ধরনের পরিস্থিতি হলে তার সমস্যা হতে পারত। যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল, কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন করতে যাচ্ছেন না, ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না। এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারা সেটা থেকে ফ্লেক্সিবল হয়ে দুপক্ষই মাঝামাঝি একটা জায়গায় এসছে। এটা খুবই জরুরি। একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে, এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং। আমি ধারণা করি তারা দীর্ঘ সময় 1-to-1 আলোচনা করেছেন, এটাই হওয়া জরুরি ছিল। আমি আমার টেকে বলেছি এই 1-to-1 আলোচনায় তারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতের রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন, এবং বিএনপির এই এক্সপেকটেশন ফুলফিলমেন্টের সাথে হয়তোবা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। আমি আবারও বলছি, খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না। বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে, কারণ এই সরকারের না অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। আমি দুটো উদাহরণ দিই, অন্তত একটা, প্রথমটা খুবই অনেকের মনে পড়ে যাবে, আর একটা অনেক দিন থেকে বলছি, আমি আবারও বলতে চাই। প্রথমটা হচ্ছে কয়েক মাস, 1.5-2 মাস আগে হবে, প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের 3 জন গুরুত্বপূর্ণ সদস্য, জনাব আলী রিয়াজ, জনাব মদিউল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার দেখা করেছিলেন। দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, এই কথাটা খেয়াল করুন, প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন। মানে একটা তাগিদ উনি দিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য। অল্প সময়ের মধ্যে, 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না, যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বলেছেন। দেখুন, যে 3 ব্যক্তির নাম বললাম ঐক্যমত্য কমিশনের, আমরা দূর থেকে অনেকে চিনি, তাদের সম্পর্কে জানি, তাদের ক্যালিবার, তাদের ইন্টিগ্রিটি, আর আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি। ওনারা প্রধান উপদেষ্টার নামে একটা মিথ্যা কথা প্রেসে বলবেন, এটা হতেই পারে না। ঘটনা আসলে ঘটেছিল কি, প্রধান উপদেষ্টাটা চেয়েছিলেন, কিন্তু কেউ কেউ গিয়ে ওনাকে আবার এটা নিয়ে পাল্টা ধরে এই ধরনের একটা স্টেটমেন্ট নিয়ে এসছে। তার মানে দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার সেন্টার যেটা আসলে চাইনি ডিসেম্বরের নির্বাচনের কথাটা তখন আসুক। প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বহুবার বলেছি, উনি চাননি, কিন্তু এই কাজটা করা হয়েছে। উনি চাননি তো নিজের মুখে বারবার বলেছেন, কিন্তু চাপ দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে। আমরা এভাবেই ধরে নিলাম যে প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত নন, কিন্তু চাপ দেওয়ার ফলে তো তিনি তার কথা থেকে বেরিয়ে এসছেন। আমরা যারা এই প্রেস ব্রিফিংটা দেখেছিলাম, সেখানে আমি এটাও একটু কথা বলতে চাই, জনাব খলিলুর রহমান থাকা নিয়ে কেউ প্রশ্ন করছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটারও জবাব দেব। জনাব খলিলুর রহমান এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন পাশাপাশি বসে যখন করছেন, তখন এনসিপির একটা প্রশ্ন তোলা হয়েছিল। এই প্রশ্নটা আমি তুলছি, সেটা হলো তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না, তারা এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন করবে না। এই প্রশ্নটা তুলেছিল তারা। রাইটলি একটা সরকার আরেকটা রাজনৈতিক দলের জবাব তো তারা দেবেন না, রাইটলি সেটা হয়েছে। কিন্তু এখানেই সংকটটা, এবং এই সংকটটা কারো হয়ে এনসিপি তৈরি করছে। আমি সত্যি এভাবে বিশ্বাস করি, এটা এনসিপি নিজে থেকে এটাকে
এজেন্ডা মনে করছে, আমার তা মনে হয় না। একটা পরিস্থিতি তৈরি করে রাখা হলো। আমি বলছি না যে পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে, কিন্তু পরিস্থিতি তৈরি করে রাখা হলো। আমরা খেয়াল করি তো, যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা শিডিউল নির্বাচন কমিশন ঘোষণা করে, বা এখনও বলা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে, যদি করে সাথে সাথে যদি এনসিপি বলে বা জামায়াত এই নির্বাচন কমিশনকে মানে না, তারা যদি বলে যে এই নির্বাচন কমিশনের ঘোষিত কোনো তারিখ আমরা গ্রহণ করি না, আবার যদি তারা মাঠে নামার চেষ্টা করে, আবার যদি তারা মোটামুটি সংখ্যক লোকজন জড়ো করতে পারে, একটা ব্লকেট তৈরি করতে পারে, তাহলে আবার সরকার কি এই জায়গায় থাকবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বলছি, সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, ডক্টর ইউনূস চাইলেই সব কিছু করে ফেলতে পারবেন আমার মনে হয় না। আমি ফান করে বলি মাঝে মাঝে, এখানে সিরাজুল আলম খানরা আছে, পেছন থেকে খেলার চেষ্টা করছেন এই দেশটাকে নিয়ে, তাদের কিছু ইগো স্যাটিসফাই করার জন্য এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন পেছন থেকে। আবার কেউ কেউ খানিকটা প্রকাশ্যেও এসে এই কাজগুলো করছেন। এবং এনসিপির একটা অংশের উপরে তাদের প্রভাব আছে, এটার যথেষ্ট প্রমাণ আছে। আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি, জামায়াতে ইসলামীও তাদের সাথে খানিকটা অ্যালাইন্ড, কারণ নির্বাচন কমিশনের প্রশ্নে অহেতুক একটা প্রশ্ন তৈরি করার মাধ্যমে তারা সেটা দেখানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। সুতরাং এটা হবে না তা বলা যায় না। সুতরাং বিএনপিকে সতর্ক থাকতে হবে এবং বিএনপিকে মাঠে তার প্রেজেন্স জারি রাখতে হবে নির্বাচন হওয়া পর্যন্ত। এটা ফর শিওর। যে কোনো কিছু ঘটানোর চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে, সফল হবে তা বলছি না, কিন্তু খেওস তৈরি হওয়ার সুযোগ থাকে এবং বিএনপি যদি তার প্রস্তুতি রাখে, সেই ক্ষেত্রে এটা কমব্যাট করা ইজিয়ার হবে। এটা তাদেরকে মাথায় রাখতেই হবে। জনাব খলিল সাহেবকে রাখা নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন যে ডক্টর ইউনূস আবারও বিএনপিকে বিদ্রুপতাচ্ছিল্য করলেন কিনা। আমি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই। এর আগে একটা বৈঠকে যখন আসিফ মাহমুদকে রাখা হয়েছিল, আমি সেটাকে ওভাবে ইন্টারপ্রিট করছিলাম, কারণ তখন খুবই একটা টাফ সিচুয়েশন এটা হয়েছে। এখন যে সিচুয়েশনটা হলো, এটা সরকারের দিক থেকে আগ্রহ হয়েছে এবং আমরা একটা রিকনসিলিয়েশনের চেষ্টা দেখছি। এখানে জনাব খলিলকে যদি বিএনপি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করে নেয়, জনাব খলিলকে অবশ্যই তার যে ধরনের কাজের জন্য তিনি সমালোচিত হয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে পরিবর্তন, বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে এই ধরনের একটা পারসেপশন আছে, সরিয়ে ফেলার চেষ্টা, সেগুলো থেকে তিনি যদি সরে আসেন, তাহলে তারকেও ছাড় দেওয়াটা ডক্টর ইউনূসের একটা তার মুখ রক্ষার মতো ব্যাপার হয়। সো বিএনপি যদি তার দাবিগুলো পেয়ে যায়, জনাব খলিলের প্রতি ছাড় তারা দেখাতেই পারে। সুতরাং জনাব খলিলকে পাশে নিয়ে এই জিনিসটা করায়ও আমার বিএনপির দিক থেকে একটা মানে সাদা পতাকা ওড়ানো বলবো আমরা, এক ধরনের শান্তি বা এক ধরনের সমঝোতার ইঙ্গিত হিসেবে আমরা পড়বো। সুতরাং জনাব খলিলের থাকাটাকেও আমি ওই অর্থে এবার আর নেগেটিভলি নিচ্ছি না। তবে আবারও বলছি, সতর্ক থাকতে হবে। যে সিরাজুল আলম খানদের কথা বলি, সেই সিরাজুল আলম খানদের সাথে জনাব খলিলের যোগাযোগ বা এই আলাপগুলো সমাজে আছে, সিরিয়াসলি আছে। সো এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং আমি মনে করি সরকারকেও সতর্ক হতে হবে এই ধরনের ব্যক্তিকে দিয়ে যাতে সামনে কোনো রকম কোনো মানে ঝুঁকি বা কোনো রকম কোনো ষড়যন্ত্রের আলাপ মাঠে ডালপালা না ছড়ায়। বটম লাইন হচ্ছে, আমরা খুশি, ভালো কিছুই হবে, কিন্তু এটা বাংলাদেশ এবং এখানে অনেক রকম খেলোয়াড় মাঠে নেমে নানান কিছুর চেষ্টা করবে। তারা বেশিরভাগই নার্সিসিস্ট, তারা দেশকে মানে আদৌ গুরুত্ব দেন না, তারা পরাজিত হচ্ছেন, এই ধরনের বোধ তাদের তুলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন কোনো না কোনো ফর্মে ঝামেলা তৈরি করার জন্য। এবং বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমরা জনগণও সতর্ক থাকবো। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।